হাই ফ্রেন্ডস, আমি সৌভিক বসাক। 2016 সালের WBCS-এ আমি সেকেন্ড হয়েছিলাম অ্যাজ এ সিটি। অনেক দিন ধরেই তোমাদের অ্যাসপিরেন্টসরা একটা কথা বলছিল যে ইকোনমিক্সের ওপর WBCS-এ খুব একটা ভালো মেটেরিয়াল বাজারে পাওয়া যায় না। তো তোমাদের মধ্যে থেকে একটা দাবি আসছিল যে ইকোনমিক্সের ওপর কিছু একটা বানানোর জন্য। বিভিন্ন কারণে খুব একটা সময় আমি পেয়ে উঠিনি। আজকে এই লকডাউন পিরিয়ডে কিছুটা সময় পেয়ে তোমাদের জন্য ইকোনমিক্সের ওপর একটা ভিডিও আমি তৈরি করার চেষ্টা করেছি, WBCS ইকোনমিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন। তো এই টোটাল ইকোনমিক্সের বেসিক কনসেপ্টস, যেগুলো না হলে ইকোনমিক্স একেবারেই পড়া যাবে না, বা বিভিন্ন পরীক্ষায় যে কনসেপ্টগুলো খুব ক্লিয়ার রেখে আমাদেরকে ইকোনমিক্সটা পড়তে হয়, সেই জিনিসগুলোর উপর ফোকাস করেই এই ভিডিওটা আমি বানিয়েছি। টোটাল ইকোনমিক্সের এই জিনিসটাকেই WBCS ইকোনমিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশনকে আমি কয়েকটা ক্লাসে ডিস্ট্রিবিউট করেছি। তো এই ক্লাসগুলোর আশা করি তোমাদের WBCS ইকোনমিক্স সাবজেক্টটা বুঝতে সাহায্য করবে এবং অ্যাসপিরেন্টসের উপকারে লাগবে। ভালো করে ভিডিওগুলো দেখো, বোঝো। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টস করো, আমি চেষ্টা করবো তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করার। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তাহলে আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো জিনিস দিতে আমি পরবর্তীতে আরও উদ্বুদ্ধ হব। ক্লাস 1, সাম জেনারেল মাইক্রোইকোনমিক কনসেপ্টস। প্রথমেই আসি হোয়াট ইজ ইকোনমিক্স, অর্থাৎ ইকোনমিক্স বলতে আমরা কি বুঝি। ইট ইজ এ সোশ্যাল সায়েন্স বাট ইট স্টাডিজ প্রোডাকশন, কনজামশন এবং ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ এখানে আমরা কোনো একটা গুডস বা সার্ভিসেসের উৎপাদন, ভোগ এবং তার বিতরণ সংক্রান্ত বিভিন্ন জিনিস নিয়ে পড়াশোনা করে থাকি। ইকোনমিক্স মেনলি ফোকাস করে অন বিহেভিয়ার অ্যান্ড ইন্টারাকশন অফ ভেরিয়াস ইকোনমিক এজেন্টস লাইক বায়ার অ্যান্ড সেলার টু রান অ্যান ইকোনমি। অর্থাৎ বায়ার, সেলার এই ধরনের বিভিন্ন ইকোনমিক এজেন্টরা কীভাবে নিজেদের সাথে ইন্টারাক্ট করে, তাদের বিভিন্ন চরিত্রগত বৈশিষ্ট্য, এই জিনিসগুলো কিভাবে একটা ইকোনমিকে রান করায়, এই সব নিয়ে আমরা ইকোনমিক্সে মেনলি পড়াশোনা করে থাকি। ইকোনমিক্সকে মূলত দুভাগে ভাগ করা যায়, এক মাইক্রো ইকোনমিক্স এবং দুই ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সের অংশে আমরা ইন্ডিভিজুয়াল এলিমেন্টস, অর্থাৎ বায়ার, সেলার, হাউসহোল্ড, ফার্ম, এদের চরিত্রগত বৈশিষ্ট্য, এদের নিজেদের মধ্যে ইন্টারাকশান এবং সেই ইন্টারাকশানের আউটকাম নিয়ে আমরা পড়াশোনা করি। মনে রাখবে, এখানে প্রত্যেক ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। আর অন্যদিকে ম্যাক্রো ইকোনমিক্স এই ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোর একটা এগ্রিগেট সাম, যেখানে এই ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলো সবাই মিলে একটা টোটালি একটা ইকোনমিকে যখন মুভ করে, ইকোনমিকে যখন রান করে, তখন কীরকমভাবে তাদের চরিত্রগত বৈশিষ্ট্য হয় এবং সেটা কিভাবে আমাদের প্রোডাকশন, কনজামশন, সেভিংস, ইনভেস্টমেন্ট এই সমস্ত কিছুকে অ্যাফেক্ট করে, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করে থাকি। এবং ম্যাক্রো ইকোনমিক্সে আরও কিছু জিনিস যেমন আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, গ্রোথ, এই সব কিছুই অন্তর্ভুক্ত। এর সাথে বিভিন্ন পাবলিক পলিসিস, অর্থাৎ গভর্নমেন্ট পলিসিস, যেগুলো এই ম্যাক্রো ইকোনমিক্সকে কন্ট্রোল করে, সেই জিনিসগুলো আমাদের ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে পড়তে হবে। আমাদের WBCS এর ক্ষেত্রে ম্যাক্রো ইকোনমিক্সের বেসিক কনসেপ্টগুলো অল্প দরকার, কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের পোর্শনটাই আমাদের ক্ষেত্রে অনেক বেশি লাগে। আর আরেকটা কথা বলবো, ইকোনমিক্স পড়তে গেলে আমাদের কয়েকজনের নাম একটু জানতে হয়। যেমন অ্যাডাম স্মিথ, ওনাকে বলা হয় ফাদার অফ ইকোনমি। অর্থাৎ এই প্রেজেন্ট ইকোনমিক্স তো অতীতকাল থেকে, আদিম সভ্যতা থেকেই মানুষের মধ্যে ইকোনমিক্সটা থেকে এসছে। ইকোনমির বিভিন্ন রকম মুভমেন্ট, প্রোডাকশন, কনজামশন, ডিস্ট্রিবিউশন হয়ে এসছে। কিন্তু এই জিনিসটাকে প্রথম লিপিবদ্ধ আকারে
নিয়ে আসে আমাদের সামনে অ্যাডাম স্মিথ। তো তাকে বলা হয় ফাদার অফ ইকোনমিক্স। আর এছাড়া আরেকজন বিখ্যাত স্কলার নাম জন এম কেইনস, এর নাম আমরা পড়ে থাকি, তার ইকোনমিকে বলা হয় কেইনসিয়ান ইকোনমি। এবং এই কেইনসিয়ান ইকোনমিক মডেল আজকে বিভিন্ন অ্যাডভান্স ইকোনমিতে প্রয়োগ করা হয়। মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে এবার আমরা একটু ডিটেলসে পড়ব। মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ স্টাডি অফ ইন্ডিভিজুয়াল প্রডিউসার অ্যান্ড কনজিউমার। তো প্রথমেই এখানে আমরা পড়ব ডিমান্ড অর্থাৎ চাহিদা, বাজারে কোনো গুডস বা সার্ভিসের চাহিদা। এই চাহিদার ওপর নির্ভর করে কোনো একটা জিনিসের মূল্য নির্ধারিত হয়ে যায়। আবার এই মূল্যর সাথে চাহিদার সম্পর্ক ইনভার্সলি রিলেটেড, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে আর দাম কমলে চাহিদা বাড়বে। যেমন মোবাইল ফোন, আজকে জিওমির মোবাইল ফোনের দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা দেখব জিওমির মোবাইলের বিক্রি কমে গেছে, অর্থাৎ চাহিদা কমে গেছে। আর তার কম্পিউটার ব্র্যান্ড যেগুলো আছে যেমন ভিভো, রিয়েলমি, এগুলোর চাহিদা দেখব বাজারে বেড়ে গেছে। এক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এগুলি সবই আইডিয়াল কন্ডিশনে, অর্থাৎ বাকি ফ্যাক্টরগুলো এখানে কনস্ট্যান্ট আছে বলে আমরা ধরে নিয়েছি। তো স্বাভাবিকভাবে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে বাজারে আলু, পটল, চাল এই জিনিসগুলোর দাম যতই বাড়ুক এদের চাহিদা কমে না কেন? ঠিক, কারণ আলু, পটল, চাল এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এগুলো দাম বাড়লেও আমাদের খেতে হবে, দাম কমলেও আমাদের খেতে হবে। তো এই ধরনের গুডসগুলোকে একটা আমরা বলি ইনইলাস্টিক গুডস, অর্থাৎ বাজারের চাহিদা যোগানের এই রিলেশনশিপের ওপর এদের দাম ডিপেন্ড করে না। আর যেই জিনিসগুলো যেমন মোবাইল ফোনস যে এক্সাম্পলটা দিলাম, এগুলোর ডিমান্ড দামের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ দাম বাড়লে ডিমান্ড কমে যায়, দাম কমলে ডিমান্ড বেড়ে যায়। এই জিনিসগুলোকে বলে পারফেক্টলি ইলাস্টিক গুডস। আবার আরেকটা জিনিসও আছে এখানে যে এই ইনইলাস্টিক গুডস যেরকম চাল, ডাল, এর দামও যদি অস্বাভাবিক পরিমাণে বাড়ে আমরা কিন্তু আস্তে আস্তে তার সাবস্টিটিউটস গুডস খোঁজা শুরু করি। যেমন বাজারে চালের দাম যদি অস্বাভাবিক হারে আজকে বেড়ে যায়, আমরা অনেকেই আটা খাওয়া শুরু করব বা শুরু করতে বাধ্য হব। এরপর আসি নেক্সট, সাপ্লাই অর্থাৎ যোগান। এর সাথে প্রাইসের সম্পর্ক ডাইরেক্টলি রিলেটেড, অর্থাৎ দাম বাড়লে সাপ্লাই বাড়বে, দাম কমলে সাপ্লাই কমবে। মেন রিজন ইজ অবভিয়াসলি প্রফিট মার্জিন। যেমন দুধ থেকে দই প্রডিউস হয়, আবার দুধ এবং দই দুটোই বাজারে আলাদা আলাদাভাবে বিক্রি করা হয়। এবার আজকে কোনো কারণে যদি দইয়ের দাম বেড়ে যায়, চাষি দেখবে দই তৈরি করে তার লাভ বেশি, তখন সে দইয়ের প্রোডাকশন অবভিয়াসলি বাড়িয়ে দেবে। তার ফলে এখানে কি দেখছি যে দাম বেড়ে যাওয়ার জন্য, দইয়ের দাম বাড়ার জন্য দইয়ের সাপ্লাই বেড়ে গেল, আর দুধের দাম কম্পারেটিভলি কমে যাওয়ার জন্য দুধের সাপ্লাই কমে গেল। এই ডিমান্ড এবং সাপ্লাই যে পয়েন্টে গিয়ে নিজেদেরকে সামঞ্জস্য করে সেই পয়েন্টটাই হলো বাজারে নির্ধারিত দাম বা বাজার মূল্য। এই পয়েন্টটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, অর্থাৎ যেখানে বাজারের চাহিদা এবং যোগান নিজেদের মধ্যে ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম খুঁজে পাচ্ছে, দ্যাট ইজ দ্য মার্কেট প্রাইস বা বাজার মূল্য সেই জিনিসের। এইভাবে বিভিন্ন পণ্যের বাজার মূল্য বাজার দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। নেক্সট টপিকস, মার্কেট বা বাজার। ইকোনমিক্সে মার্কেট মূলত 4 ধরনের মার্কেট হয়ে থাকে: মনোপলি, অলিগোপলি, মনোপলিস্টিক এবং পারফেক্ট কম্পিটিশন। মনোপলি মার্কেট অর্থাৎ যেখানে একজন মাত্র সেলার থাকবে এবং সে নিজের ইচ্ছা মতো জিনিসের দাম ঠিক করবে এবং জিনিস কি উৎপাদন করবে সেটাও সে নিজেই ঠিক করে। যেমন রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে, এখানে গভর্নমেন্ট ইজ দ্য অনলি ওয়ান সার্ভিস প্রোভাইডার, সেখানে এটা ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম ইজ আ মনোপলি, এক্সাম্পল হবে মনোপলি মার্কেট। সেকেন্ড, অলিগোপলি, অর্থাৎ এখানে লিমিটেড নাম্বার অফ সেলার থাকবে
যেমন অ্যাভিয়েশন, মোবাইল কানেকশন, অটোমোবাইল। এখানে একটা সিঙ্গেল সেলার নেই, সেলার আছে কিন্তু তার সংখ্যা অনেক কম। যেমন অ্যাভিয়েশনে আমরা জানি ইন্ডিগো, গো এয়ার, এয়ার এশিয়া, ব্যাস দ্যাটস অল। আর মোবাইল কানেকশনে ভোডাফোন, জিও, এয়ারটেল, এই তিনটেই আমাদের হাতে, আর বিএসএনএল চারটেই আছে। এই ধরনের মার্কেটকে বলে অলিগোপলি মার্কেট। এই ধরনের মার্কেটে ন্যাচারালি বিভিন্ন লাইসেন্সিং নর্মস থাকে এবং এখানে এন্ট্রি এবং এক্সিটের প্রাইসও অনেক বেশি হয়, যার জন্য এখানে সেলারের সংখ্যা খুব লিমিটেড থাকে। নেক্সট, মনোপলিস্টিক কম্পিটিশন, অর্থাৎ এখানে সেলারের সংখ্যা অলিগোপলির চেয়ে অনেক বেশি, বাট নট আনকাউন্টেবল। যেমন কসমেটিক্স, সোপ, এই ধরনের মার্কেট। কারণ বাজারে সোপ যদি আমরা কিনতে যাই, আমরা সেখানে লাক্স পাবো, মার্গো পাবো, স্যাভলন পাবো, লাইফ বয় পাবো, আরও অনেক ব্র্যান্ড আছে, কিন্তু প্রচুর ব্র্যান্ড, কিন্তু এন নাম্বার অফ ব্র্যান্ডস নয়। তো এই ধরনের মার্কেটকে বলে মনোপলিস্টিক মার্কেট, অর্থাৎ দের ইজ এ লিমিট ইন নাম্বার অফ সেলার্স, তো দে আর মেনি ইন নাম্বার, বাট দের ইজ এ লিমিট। এবং লাস্ট আসলো পারফেক্ট কম্পিটিশন। এখানে সেলারের কোনো সংখ্যা নেই, এন নাম্বার অফ সেলার্স। যেমন সোজা এক্সাম্পল, আমাদের বাজারের সবজির দোকান, আলুর দোকান। এখানে অগুন্তি আলুর দোকান, যে কেউ আলুর দোকান খুলে বসতে পারে, যে কেউ সবজির দোকান খুলে বসতে পারে। এখানে বাজারে এন্ট্রি এক্সিট করতেও আমাকে খুব বেশি কস্ট বিয়ার করতে হয় না। যেমন আমি যদি আজকে সবজি বিক্রি করতে যাই, আমি সবজি নিয়ে চলে আসলাম, বিক্রি করলাম, চলে গেলাম। খুব বেশি আমার ইনিশিয়াল কস্টিংও খুব বেশি না, এন্ট্রি কস্টিংও খুব বেশি না, আবার যখন যদি আমার বিক্রি না হয় সেই যে লসটা হবে সেটাও খুব একটা বেশি না। তার ফলে এখানে প্রচুর সংখ্যায় সেলার বায়ার থাকে এবং প্রচুর সংখ্যায় সেলার থাকে। তার ফলে এখানে কম্পিটিশনটা পারফেক্ট কম্পিটিশন হয়। এখানে জিনিসের দাম দেখবে ঘুরে ফিরে একই রকম। বাজারে এই দোকানে আলুর দাম 10 টাকা, তো ওই দোকানে আলুর দাম 10 টাকাই হয়, কারণ সে যদি 12 টাকায় বিক্রি করে তার কাছে কেউ কিনতে যাবে। সো দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ পারফেক্ট কম্পিটিশন। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, যে টাইপস অফ ইকোনমি। এই যে টোটাল আমাদের ইকোনমিক সিস্টেম, এটাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করে রাখি। একটা ক্যাপিটালিস্ট ইকোনমি, একটা সোশ্যালিস্টিক ইকোনমি, আর হচ্ছে মিক্সড ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি বলতে বোঝায় যেখানে এভরিথিং ইজ কন্ট্রোলড বাই মার্কেট, অর্থাৎ জিনিসপত্রের দাম থেকে শুরু করে আছে কোন জিনিসটা কে প্রোডাকশন করবে, কে কনজিউম করবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ বেসিক 3 কোয়েশ্চেন্স অফ ইকোনমি অল আর কন্ট্রোলড বাই মার্কেট। মানে মার্কেটে ওই ডিমান্ড, সাপ্লাই, প্রফিট এসবের উপর বেস করেই এই ডিসিশনগুলো হবে। এই ধরনের মার্কেটকে আমরা বলি ক্যাপিটালিস্ট ইকোনমি। এক্সাম্পল হিসাবে অনেকটা আমরা ইউএসএ ইকোনমি দেখতে পারি, সেখানে সমস্ত কিছুই হেলথ সেক্টর থেকে শুরু করে এডুকেশন সবই ওখানে মার্কেট ডিসাইড করে থাকে। সেকেন্ড হচ্ছে সোশ্যালিস্টিক। সোশ্যালিস্টিক ইকোনমিতে কি হয়, যে এখানে এই যে রিসোর্স থেকে আমরা প্রোডাকশন করব, কনজাম্পশন, ডিস্ট্রিবিউশন হবে, এই রিসোর্সগুলো সমস্তই গভর্নমেন্ট কন্ট্রোল করে। অর্থাৎ গভর্নমেন্ট ঠিক করবে এই রিসোর্স থেকে কি প্রোডাকশন করা হবে। সেই প্রোডাকশনে হয়তো প্রফিট কম, কিন্তু স্টিল গভর্নমেন্ট দেখছে সে আর সোশ্যাল ইমপ্লিকেশন বেশি, অর্থাৎ সোসাইটিতে অনেক লোককে সার্ভ করতে পারবে, তাই গভর্নমেন্ট বলছে এই জিনিসটা প্রডিউস করতে হবে। অর্থাৎ ডিসিশনস আর টেকেন বাই, মানে প্রোডাকশন, কনজাম্পশন, ডিস্ট্রিবিউশন, এই ডিসিশনগুলো গভর্নমেন্ট টেক করছে, নট দ্য মার্কেট। এই ধরনের ইকোনমিকে বলে সোশ্যালিস্টিক ইকোনমি। ওল্ড ইউএসএসআর, মানে আনডিভাইডেড সোভিয়েত ইউনিয়ন যে ছিল, অনেকটা এই ধরনের ইকোনমি ছিল। এক্স্যাক্টলি বলতে গেলে এই ক্যাপিটালিস্ট, প্রপার ক্যাপিটালিস্ট, কমপ্লিট ক্যাপিটালিস্ট ইকোনমি বা কমপ্লিট সোশ্যালিস্ট ইকোনমি বলে প্রেজেন্ট এজে খুব একটা বেশি কিছু এক্সিস্ট করে না। এই দুটোর মিলিত যে মডেলটা চলে, দ্যাট ইজ কল্ড মিক্সড ইকোনমি। অর্থাৎ যেখানে ক্যাপিটালিস্ট মডেল আছে, যে অধিকাংশ জিনিস বাজার ঠিক করবে, বাজারের প্রফিট বিভিন্ন ডিসিশনসগুলো ঠিক করবে, কি তৈরি করব, কি খাবে, কীভাবে ডিস্ট্রিবিউট হবে। আবার কিছু জিনিস আছে যেগুলোতে প্রফিট নেই, কিন্তু গভর্নমেন্ট সেখানে ইন্টারভেন করছে বিকজ অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ সোসাইটিতে সামাজিক দায়বদ্ধতার দিক থেকে সমাজকে ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট সেখানে ইন্টারভেন করছে। এই দুটো মিলে, মানে ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্ট, এই দুটো মিলিত হয়ে যে ধরনের ইকোনমি হয়, দ্যাট ইজ কল্ড মিক্সড ইকোনমি। এবং বর্তমান সভ্যতায় বর্তমানে অধিকাংশ দেশে, পৃথিবীর সমস্ত দেশে, প্রায় সমস্ত দেশেই এই মিক্সড ইকোনমিক্স মডেলটা অ্যাপ্লাই করা হয়। মিক্সড ইকোনমি মডেলে আমি একটা এক্সাম্পল দেবো সোশ্যালিস্টিক আর ক্যাপিটালিস্টিকের। যেমন মনে করো আজকে বাস, আমি একটা নতুন বাস কিনেছি,
তো বাসটা যদি আমি কলকাতায় রান করি, অবভিয়াসলি আমার প্রফিট অনেক বেশি হবে, কলকাতায় অনেক প্যাসেঞ্জার হবে। অত বাসটা যদি আমি না কলকাতায় রান না করে আমি একটা গ্রামে রান করি, আমার প্যাসেঞ্জার সংখ্যা খুব কম হবে। তো আমি অ্যাজ এ যদি কমপ্লিট ক্যাপিটালিস্ট ইকোনমি আমি হয়, তাহলে আমি সবসময় চাবো কলকাতাতেই বাসটা রান করানোর জন্য, আমি গ্রামে নিতে চাইবো না। কিন্তু গ্রামেও তো মানুষ থাকে, তাদেরও তো বাইরে আসতে হয়, তাদেরও তো কমিউনিকেশন ইটস অ্যান ইম্পর্টেন্ট থিং। তো এখানে গভর্নমেন্ট ইন্টারভেন করে, সোশ্যালিস্টিক প্যাটার্নে এখানে গভর্নমেন্ট ইন্টারভেন করে। গভর্নমেন্ট ইন্টারভেন করে বললো ঠিক আছে, তুমি ওখানে বাস চালাও, তুমি গ্রামে বাস চালাও, তোমার যে প্রফিটটা কম হবে সেটা আমি তোমাকে সাবসিডি দিয়ে দেবো। তাহলে এখানে বাস হলো এই সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করার জন্য গভর্নমেন্ট ডিসিশন নিল যে তুমি বাসটা গ্রামে রান করো। দিস ইজ সোশ্যালিস্টিক মডেল। আর এই দুটো মিলে, সোশ্যালিস্টিক আর ক্যাপিটালিস্ট দুটোকে মিক্স করার জন্য গভর্নমেন্ট তখন কি বললো, আমি থার্ড পার্টি, যে আমি এখানে পয়সা ইনভেস্ট করছি, আমাকে গভর্নমেন্ট বললো যে আমি তোমাকে সাবসিডি দিচ্ছি। তো এই সোশ্যালিস্টিক আর ক্যাপিটালিস্টের এই মিশ্রণটাকে বলে মিক্সড ইকোনমি। এবং তোমরা খেয়াল করে দেখবে বর্তমানে আজ পৃথিবীতে অধিকাংশ দেশেই এই মিক্সড ইকোনমির মডেলটা ফলো করা হয়। এই ক্লাস 1-এর ভিডিওটা আমি তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্সের কিছু বেসিক কনসেপ্টসগুলোর ওপর দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে নেক্সট ভিডিওতে আমি ম্যাক্রো ইকোনমিক্সের আরও কিছু জিনিস, যেরকম জিডিপি, ন্যাশনাল ইনকাম, এইগুলোর উপর বানাবো। দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগবে তো জানোই কী করতে হবে, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।